1935 সালে ভারত শাসন আইন পাশ হয়। The Government of India Act 1935 did not create fully democratic states. It was a colonial constitutional transition framework. ব্রিটিশরা চলে যাওয়া যখন নিশ্চিত করলো তখন তারা এই আইনটি করেছিল। এটি ছিল ভারত শাসন আইন, অর্থাৎ তারা চলে যাওয়ার পরেও এই অঞ্চলের একটা শাসন ব্যবস্থার উপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই অঞ্চলের রাজনীতিবিদদের হাতে শাসন ক্ষমতা ছেড়ে দেওয়া একটা প্রাথমিক যাত্রা হিসেবে এই অ্যাক্টটিকে ধরা হয়। ইট প্রোভাইডেড প্রভিন্সিয়াল অটোনমি, এক্সপ্যান্ডেড দ্য ইলেকটোরেট অ্যান্ড gave some power to Indian politicians. However, ultimate power remained with the British Governor General, who retained control over defense, foreign affairs and emergency powers. এই আইন 1937 সাধারণ নির্বাচন সম্ভব করে, প্রভিন্সিয়াল ম্যাস পলিটিক্স তৈরি করে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও অল ইন্ডিয়া মুসলিম লীগ ম্যাস ইলেকট্রাল কম্পিটিশনে নিয়ে আসে। এখান থেকে হিন্দু মুসলিমস পলিটিক্যাল পোলারাইজেশন দ্রুত বাড়ে। কাজে এখানে ব্রিটিশদের একটি ভূমিকা ছিল এবং তারা একসময় হিন্দুদের জন্য আলাদা ভোটের ব্যবস্থা করেছিল, অর্থাৎ হিন্দু প্রার্থী দাঁড়ালে হিন্দুরা সেখানে ভোট দিবে এবং মুসলিমদের জন্য মুসলিমরা ভোট দেবে। এইভাবে তারা ধর্মকে ব্যবহার করেছিল এই সময়। 1937 সালের বাংলার রাজনীতি ছিল মূলত ভারতের প্রাদেশিক ক্ষমতার নতুন এক মোড়, যেখানে প্রথমবার নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের সুযোগ তৈরি হয়। এই নির্বাচনে মূলত তিনটি শক্তি সামনে আসে। একটা হচ্ছে একে ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং কংগ্রেসের সমর্থিত হিন্দু জমিদার এবং মধ্যবিত্ত নেতৃত্ব। তাহলে কৃষক প্রজা পার্টি ছিল হচ্ছে ফজলুল হকের। হক হ্যাড ফর্ম দ্য নিখিল বাংলা প্রজা সমিতি ইন 1929, later KPP or Kishak Praja Party in 1936 to represent oppressed rural Muslims, and A.K. Fazlul Haq, an outstanding nationalist leader, led the India class progressive and newly educated youth. KPP focused on abolishing the Jomindari systems and improving present economic conditions, marking a shift from elite to mass-based Muslim politics. 1937 নির্বাচনের পর কোন দল এককভাবে সরকার গঠন করতে না পারায় বাংলা জোট রাজনীতি শুরু হয় এবং ফজলুল হক প্রধানমন্ত্রী হন এবং তিনি শুরুতে কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগ ও স্বতন্ত্র সদস্যদের নিয়ে একটি জোট সরকার গঠন করেন। এই সরকার ছিল খুবই দুর্বল শ্রেণীর, যেহেতু এটা কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, কারণ এর ভিতরে আদর্শিক ঐক্য কম ছিল এবং ক্ষমতার ভারসাম্য ছিল অস্থির। এই সরকারের ভিতরে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন শহরে মুসলিম মধ্যবিত্ত রাজনীতি প্রতিনিধি এবং ডার্ক সাইডে গড়ে তোলা ক্ষমতার রাজনীতি কেন্দ্রিক একটি অবস্থা তৈরি করা ছিল তার রাজনীতির মূল এবং মুসলিম লীগের সাংগঠনিক শক্তি গড়ে তোলার একজন প্রধান কৌশলবিদ। তিনি প্রশাসন এবং শহর কেন্দ্রিক রাজনীতিতে বেশি দক্ষ ছিলেন, যা ফজলুল হকের গ্রামীণ ভিত্তিক রাজনীতির সাথে এক ধরনের পার্থক্য তৈরি করে। ফলে এই সরকারের ভিতরে দুই ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করছিল, একটি কৃষক কেন্দ্রিক এবং অন্যটি শহর কেন্দ্রিক। Meanwhile, the Muslim League led by Khaja Nazimuddin and influenced by Sohrawardi represented Jomindars and urban elites, promoting Muslim unity. The 1937 elections reflected class conflict within Muslim League and Muslim society. Though Congress was the largest party, a coalition government under Fazlul Haq was formed, marking the rise of Muslim political dominance in Bengal. ধীরে ধীরে ফজলুল হক এবং এই সোহরাওয়ার্দীর মধ্যে ক্ষমতার টানাপোড়েন শুরু হয়, বিশেষ করে মুসলিম লীগকে ঘিরে কৌশলগত দ্বন্দ্ব তৈরি হয়। এই ভিন্ন লক্ষ্য তাদের সম্পর্ককে ধীরে ধীরে দুর্বল করে দেয়। শেষ পর্যন্ত এই জোট সরকারের ভিতর বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তী বছরগুলোতে মুসলিম লীগের উত্থান এবং বাংলার রাজনীতির বড় রূপান্তরের ভিত্তি তৈরি হয় এই সময়। এই সরকারের দ্বন্দ্বই পরবর্তীতে 1940 সালে লাহোর প্রস্তাব এবং পাকিস্তান আন্দোলনের দিকে পলিটিক্যাল প্রবাহকে এগিয়ে নিয়ে যায়। ব্ল্যাকআউট, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। 1946 সালের 16ই আগস্ট ক্যালকাটা ব্ল্যাকআউট বা দি গ্রেট ক্যালকাটা কিলিং এর সেই রক্তক্ষয়ী অধ্যায়ের সময় বাংলার আকাশে ছিল এক চরম রাজনৈতিক ও প্রশাসনিক কুয়াশা। তখনকার শাসন কাঠামোটি ছিল এক অদ্ভুত দোআঁশলা ব্যবস্থার ওপর দাঁড়ানো। একদিকে ছিলেন ব্রিটিশ প্রশাসনের প্রতিনিধি বাংলার গভর্নর স্যার ফ্রেডরিক জোন বারোজ, যার হাতে ছিল সর্বোচ্চ প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ।
অন্যদিকে মাঠ পর্যায়ের রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল প্রিমিয়ার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মুসলিম লীগ সরকারের হাতে। এই দুই ক্ষমতার টানাপোড়েনই দাঙ্গার দিনগুলোতে শহরকে অভিভাবকহীন করে তুলেছিল। ফজলুল হক 1937 থেকে 1943 সাল পর্যন্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু 1943 সালের পর নানা রাজনৈতিক সমীকরণে এবং ব্রিটিশদের সাথে বিরোধের জেরে তিনি ক্ষমতা হারান। 1946 সালের অগাস্টে তিনি ছিলেন ক্ষমতার বৃত্তের বাইরে, একরকম বিরোধী ও রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে। ফলে দাঙ্গা ঠেকাতে বা এর প্রশাসনিক ব্যর্থতায় তার সরাসরি কোনো ভূমিকা বা দায় ছিল না। মুসলিম লীগ যখন 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করল, তখন সোহরাওয়ার্দী সরকার ওই দিন পুরো বাংলায় সরকারি ছুটি ঘোষণা করে দেয়। এই সিদ্ধান্তটি ছিল সবচেয়ে বড় কৌশলগত ভুল। সরকারি ছুটির কারণে পুলিশ প্রশাসনও ঝিমিয়ে পড়েছিল এবং হাজার হাজার উত্তেজিত মানুষ রাস্তায় নেমে আসার একটা ফাঁকা ময়দান পেয়ে যায়। দাঙ্গা যখন লালবাজার এবং কলকাতার রাস্তায় ছড়িয়ে পড়ছে, তখন প্রিমিয়ার সোহরাওয়ার্দী স্বয়ং লালবাজারের পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে বসেন। সরকারের শীর্ষ নেতার কন্ট্রোল রুমে সার্বক্ষণিক উপস্থিতির কারণে ব্রিটিশ পুলিশ কমিশনার ডোনাল্ড জেন্ডার এবং তার বাহিনী মাঠপর্যায়ে কঠোরভাবে লাঠিচার্জ বা গুলি চালানোর তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগেছিল, যার ফলে দাঙ্গার প্রথম কয়েকটা গুরুত্বপূর্ণ ঘণ্টা স্রেফ হাত গুটিয়ে কেটে যায়। আইন অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনা মোতায়েনের চাবিকাঠি ছিল গভর্নর স্যার ফ্রেডরিক বারোজের হাতে, কিন্তু প্রণীকে ব্যারাকেই রেখে দেন। যখন 17 এবং 18ই আগস্ট কলকাতা লাশের শহরে পরিণত হয়, তখন গিয়ে ব্রিটিশ সেনা নামানো হয়। 1947 দেশভাগ এবং স্বপ্নভঙ্গের শুরু। 1947 সালে ইন্ডিয়া পার্লামেন্টারি ডেমোক্রেটিক স্ট্রাকচার নেয় এবং পাকিস্তান ফর্মালি পার্লামেন্টারি স্টেট হিসেবে শুরু করে। কিন্তু পাকিস্তানে বিউরোক্রেসি এবং মিলিটারি ইনফ্লুয়েন্স খুব দ্রুত বাড়ে, যার ফলে স্টেবল ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গড়ে উঠতে পারেনি। Pakistan was created with a solemn pledge to establish the Quranic principle of equality and justice for Muslims. Jinnah is called resonated with Bengali Muslims not for the abstract two-nation theory, but as a practical protective shield. Having long felt overshadowed by privileged Hindu elites, they viewed Pakistan as a refuge to correct this socio-economic imbalance. কিন্তু ক্ষমতা গ্রহণের পর পশ্চিম পাকিস্তান, বিশেষ করে পাঞ্জাবি এলিটরা, ধীরে ধীরে রাষ্ট্রের মূল ক্ষমতার কেন্দ্রগুলো দখল করতে শুরু করল। প্রশাসন, সামরিক বাহিনী, অর্থনীতি সবখানেই তাদের প্রভাব ক্রমাগত বাড়তে লাগল। এ অবস্থায় পূর্ব বাংলার মুসলমানরা খুব দ্রুত বুঝতে পারল যে রক্ষাকবচ ভেবে তারা পাকিস্তানকে গ্রহণ করেছিল, সেটি ধীরে ধীরে আরেকটি আধিপত্যের রূপ নিচ্ছে। ভাষা আন্দোলন এবং বাঙালি জাতীয়তাবাদ। Pakistan was created with a sound pledge to establish the Quranic principles of equality and justice for Muslims. Jinnah's call for resonated with Bengalis Muslims not for the abstract two nations theory, but as a practical protective shield, having long felt overshadowed by privileged Hindu elites. They viewed Pakistan as a refuge to correct this socio-economic ইমব্যালেন্স। কিন্তু বাস্তবে তা ঘটে নাই। একটি মুসলিম সাম্যতা এবং মুসলিম যে একত্ববাদ, এক আল্লাহর একত্বার মাধ্যমে তার সকল অনুসারীরাই সমান, এই থিওরি 47-এর পরে পাকিস্তানে বাস্তব রূপ পায়নি। কিন্তু ক্ষমতা গ্রহণের পর পশ্চিম পাকিস্তান, বিশেষ করে পাঞ্জাবি এলিটরা ধীরে ধীরে রাষ্ট্রের মূল ক্ষমতার কেন্দ্রগুলো দখল করতে শুরু করে। প্রশাসন সহ সামরিক বাহিনী, অর্থনীতি সবখানেই তাদের প্রভাব ক্রমাগত বাড়তে লাগলো। এই অবস্থায় পূর্ব বাংলার মুসলমানরা খুব দ্রুত বুঝতে পারলো যে রক্ষা কবচ ভেবে তারা পাকিস্তানকে গ্রহণ করেছিল, সেই রক্ষা কবচ আসলে তাদের ধ্বংস কবচে পরিণত হয়েছে। এবং 1948-1952 এই সময়ের মধ্যে একটা পশ্চিম পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে একটি রাজনৈতিক সাংস্কৃতিক যে ভুল তারা করেছে, সেটির একটি স্পষ্ট রূপ তারা ধারণ করতে সক্ষম হয়। 1947 সালের ইন্ডিয়া পার্লামেন্টারি ডেমোক্রেটিক স্ট্রাকচার নেয় এবং পাকিস্তান ফর্মালি পার্লামেন্টারি স্টেট হিসেবে শুরু করে। কিন্তু পাকিস্তানের বিউরোক্রেসি এবং মিলিটারি ইনফ্লুয়েন্স খুব দ্রুত বাড়ে এবং পাকিস্তানের নির্মাতা কায়েদে আজম জিন্নাহ মৃত্যু ঘটে
এক বছরের মাথায় 47-এর মধ্যে তার পরিকল্পনা কোনো কিছু তিনি বাস্তব এই রূপদান করতে পারেন নাই। The first major confrontations came over language in February 1948 during the first session of the Constituent Assembly. নতুন সংবিধান রচনা করার যে প্রথম সেশনটি ছিল সেদিনই প্রথম একটি বড় ঘটনা ঘটে। ধীরেন্দ্রনাথ দত্ত প্রপোজ রিকগনিশন বাংলা দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেজরিটি অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান dismissed, declaring that Pakistan was a Muslim region and Urdu alone should be its language. অর্থাৎ ধীরেন্দ্রনাথ proposed Bangla as a state language, but Prime Minister Liaquat Ali Khan dismissed his proposal, declaring that Pakistan was a Muslim region and Urdu should be its language. বাঙালিদের কাছে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম ছিল না, এর সাথে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য, সংস্কৃতি, প্রতিদিনকার কর্মকাণ্ড এবং সবকিছু জড়িয়ে ছিল। তাই এই প্রত্যাখ্যানকে তারা নিজের অস্তিত্বের উপর আঘাত বলে মনে করেন এবং যার ফলশ্রুতিতে 1952 সাল আসে। তাহলে দেখা যাচ্ছে 52 সালের যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, সেখানে নতুন একটা সম্প্রদায় এসে যোগ দেয় যারা আসলে পাকিস্তান নামক রাষ্ট্রটির পক্ষেই কাজ করেছিলেন দেশভাগের সময়। বাঙালি মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক আবেদন বা গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করলো। একজন সূক্ষ্ম পর্যবেক্ষক এই পরিবর্তনটিকে যথাযথভাবে বর্ণনা করেছিলেন যে মুসলমানদের ঘরে ফেরা। 1949-এ আওয়ামী লীগ গঠন এবং মাওলানা ভাসানীর সুফি মাওবাদী চিন্তাধারা একটি নতুন রূপ পেতে শুরু করলো। ইস্ট পাকিস্তান মুসলিম লীগ এর অভ্যন্তরীণ তীব্র কোন্দল এবং দল ত্যাগের ফলশ্রুতিতে 1949 সালের 23শে জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন ছিল অত্যন্ত অনন্য বা একটু ভিন্ন ধারা। তিনি ছিলেন একাধারে একজন সুফি সাধক এবং দেওবন্দের ইসলামী ধর্মতত্ত্বে একজন শিক্ষিত ব্যক্তি। তিনি ইসলামিক থিওলজিতে পড়াশোনা করেছিলেন। মৌলানা ভাসানীর রাজনৈতিক দর্শন ছিল অত্যন্ত অনন্য। তিনি ছিলেন একাধারে একজন সুফি সাধক এবং দেওবন্দের ইসলামী ধর্মতত্ত্বে ইসলামিক থিওলজি শিক্ষিত নেতা। প্রথম জীবনে তিনি রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের বিপ্লবী আদর্শ দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত ও প্রভাবিত হয়েছিলেন। পরবর্তীতে সেই চিন্তাধারায় কিছুটা পরিবর্তন আনলেও তিনি সমাজতন্ত্রের মূল চেতনা থেকে কখনো বিচ্যুত হননি। মূলত তার রাজনৈতিক আদর্শ ছিল ইসলামিক সুফিবাদ, সুফিজম এবং মাওবাদী কমিউনিজমের মাওয়িস্ট কমিউনিজম এক অভূতপূর্ব মিশ্রণ। All leaders came from middle-class backgrounds, rendering Awami League a progressive Bengali middle-class party. Many communists also joined due to the ban on communist organizations, though the party publicly maintained an anti-communist stance. তবে অনেক ঐতিহাসিক মনে করেন, ভাসানীর এই চরমপন্থী বাম ঘেঁষা ও আপোষহীন মাওবাদী আদর্শ পরবর্তীতে পাকিস্তানের মূল্যধারার বুর্জোয়া রাজনীতিতে সংসদীয় গণতন্ত্র পুনর্বহাল, রি-এস্টাবলিশিং ডেমোক্রেসি করার ক্ষেত্রে অনেক সময় এক ধরনের বিরোধী বা নেতিবাচক অ্যাডভার্সারি ভূমিকা পালন করেছিল। 1954 সালের নির্বাচন ও যুক্তফ্রন্ট সরকারের পতন। 1954 সালের 8-12 মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি পাকিস্তানের সাধারণ নির্বাচন ছিল না, বরং একটি প্রভিন্সিয়াল নির্বাচন ছিল। প্রায় 1,95,00,000 ভোটারের এই নির্বাচনে মোট আসন ছিল 309টি। ক্ষমতাসীন মুসলিম লীগের হারিকেন প্রতীকের বিরুদ্ধে মৌলানা ভাসানী, এ.কে. ফজলুল হক ও এইচ.এস. সোহরাওয়ার্দীর নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। 21 দফা ইশতেহারের মধ্যে বাংলাকে রাষ্ট্রভাষা করা এবং পূর্ণ প্রভিন্সিয়াল অটোনমির দাবি ছিল প্রধান। যুক্তফ্রন্ট 237টি মুসলিম আসনের মধ্যে 223টি আসন পেয়ে অসামান্য বিজয় অর্জন করে এবং 3রা এপ্রিল এ.কে. ফজলুল হক মুখ্যমন্ত্রী হন। কিন্তু মন্ত্রিসভায় আওয়ামী লীগকে যথাযথ স্থান না দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া অভ্যন্তরীণ অস্থিরতার জের ধরে 15 মে মন্ত্রিসভা সম্প্রসারণ করে শেখ মুজিবুর রহমান সহ তরুণ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়। 15 মে মন্ত্রিসভা সম্প্রসারণের ঠিক ওই দিনই নারায়ণগঞ্জের আদমজী জুট মিলসে বাংলাভাষী ও উর্দুভাষী বিহারি শ্রমিকদের মধ্যে ভয়াবহ দাঙ্গা শুরু হয়, যা উপমহাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দাঙ্গা। এই দাঙ্গায় প্রায় 1,500 মানুষ নিহত হন। এই অরাজকতা দর্শনে ব্যর্থ হওয়ার অজুহাত দেখিয়ে মাত্র 15 দিন পর 30 মে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সরাসরি হস্তক্ষেপ করে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে এবং সরাসরি গভর্নরের শাসন জারি করে।
শেখ মুজিব সহ 1600 নেতা কর্মীকে গ্রেফতার করা হয়। এটি পূর্ব পাকিস্তানে গণতান্ত্রিক আশার সমাপ্তি ঘটায় এবং পশ্চিম পাকিস্তানের প্রতি বাংলার জনগণের বঞ্চনাবোধকে চরমে পৌঁছে দেয়, যা 1971 সালের মুক্তিযুদ্ধের ভিত্তি স্থাপন করে। এরপর 1955 সালের অক্টোবরে পশ্চিম পাকিস্তানের সবগুলো প্রদেশকে একীভূত করে ওয়ান ইউনিট নীতি প্রবর্তন করা হয়। 1956, 1957 সংবিধান সংকট ও কাকমারি সম্মেলন পাকিস্তান suffered a slow constitution making process because central elites prioritized power over framing a constitution that could curb their extra constitutional practices. It took nearly a decade for Pakistan to form a constitution, 1956, while India completed theirs in less than 3 years. সংবিধান প্রণয়নের সময় বাঙালিরা তিনটি বিষয়ে দ্বিমত পোষণ করেছিল: রাষ্ট্রভাষা, জাতীয় পরিষদে আসন বণ্টন এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন। 1956 সালের সংবিধানে বাংলা ও উর্দু উভয়কে স্বীকৃতি দেওয়া হলেও স্বায়ত্তশাসন দেওয়া হয়নি, উল্টো রাষ্ট্রপতির হাতে অতিরিক্ত সর্বময় ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছিল। তিনি শুধু নিজের বিবেচনায় মনে করলেই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে পারেন। In the debate over Pakistan's pro-Western foreign policy and East Pakistan's autonomy, Sheikh Mujibur Rahman supported Hussain Shahid Sohrawardi. This stance led several communist leaders to leave, and this ideological pressure became visibly pronounced during the Kagmari conference. মৌলানা ভাসানী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়ে বিখ্যাত আসসালামু আলাইকুম বক্তব্য দেন এবং দল থেকে পদত্যাগ করে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করেন। In Kagmari conference, Maulana Bhashani along with 9 other leftist members resigned from Awami League. And he then said, if the exploitations by the West Pakistani continue, day will come when the people of the East Pakistan will revolt and they want separations from West Pakistan. আর এইভাবেই মৌলানা ভাসানী কাকমারি কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ফলে weakened the autonomy movement and allowed West Pakistani elites to maneuver for a strong center. NAP quickly grew by demanding full regional autonomy, breaking one unit and rejecting imperialist military pact. Once Bhashani left, Awami League became more inclined towards the upper middle class, a tendency that intensified after Sohrawardi's sudden death when Sheikh Mujibur Rahman assumed leadership without following any democratic norms or rules. এবং এই ঘটনার ফলে শেখ মুজিব নিজেকে আওয়ামী লীগের প্রধান নেতা হিসেবে ঘোষণা করেন, যা তখনকার রাজনৈতিক নেতাদের অনেকেই মেনে নিতে পারে। মিজানুর রহমান এবং আতাউর রহমান খান ছিলেন উল্লেখযোগ্য। আইয়ুব খানের সামরিক অভ্যুত্থান ও বেসিক ডেমোক্রেসি। 1954 থেকে 1958 সালের ছোট সময়ের মধ্যে পাকিস্তানে 5 জন প্রধানমন্ত্রী বদল হন: মোহাম্মদ আলী বোগরা, চৌধুরী মোহাম্মদ আলী, হুসেইন শহীদ সোহরাওয়ার্দী, ইব্রাহিম ইসমাইল চন্দ্রিগর, ফিরোজ খান নুন। এই চরম পলিটিক্যাল অস্থিরতার মাঝে 23 সেপ্টেম্বর 1958 সালে পূর্ব পাকিস্তান প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে সরকার ও বিরোধী দলের হাতাহাতির সময় ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারি পেপারওয়েটের আঘাতে গুরুতর আহত হন এবং মারা যান। এই ঘটনার মাত্র 12 দিন পর 7 অক্টোবর 1958 রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা 1956 সালের সংবিধান বাতিল করে দেশে সামরিক আইন জারি করেন এবং এই সংসদীয় সহিংসতাকে প্রধান কারণ হিসেবে দাঁড় করান। পরবর্তীতে 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকেও সরিয়ে নিজে ক্ষমতা দখল করেন। In 1962, Ayub Khan introduced a new constitution establishing basic democracy. People lost the right to directly elect parliamentary members, provincial governors, or the president. Instead, a restricted body of 80,000 basic Democrats, local representatives, held voting power, creating a bitter experience. তখনকার সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ তখনকার প্রাদেশিক পরিষদের উপর ভিতরে ঢুকে বর্বরচিত হামলা করেন এবং সেই হামলায় সংসদ অধিবেশন পরিচালনাকালে ডেপুটি স্পিকার শাহেদ আলী মারাত্মকভাবে আহত হন এবং 2 দিন পরে তিনি নিহত হন। এই ঘটনায় মামলা হয় এবং এটাই মূলত যে ইস্কান্দারকে এই অঞ্চলের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটিকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি একটি সুযোগ পেয়ে যান এবং এটা ছিল মার্শাল ল জারির একটি পূর্ব অবস্থা, যেটা সহায়তা করেছিল আইয়ুব সরকারকে ক্ষমতা নেওয়ার জন্য।
After Ayub permitted political activities in 1962, a united platform named National Democratic Front (NDF) was formed under AHS Sohrawardy to restore democracy. Following Sohrawadi's sudden death in December 1963, NDF fractured. Mujib, utilizing his organizational capability, revived the East Pakistan Awami League in 1964 amidst a leadership vacuum, despite facing criticism and rivalry from some older executives. আগরতলা ষড়যন্ত্র মামলা ও গণ অভ্যুত্থান 1968 সালে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমান সহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এই মামলাই ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে খ্যাত। ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় 1967 সালের ডিসেম্বরে এক রাষ্ট্রদ্রোহী চক্রান্তে তারা ইন্ডিয়ার আগরতলায় যে ইন্ডিয়ান সরকারের একটি অংশের সাথে যোগাযোগ করে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন এই অভিযোগ আনা হয় এবং এই মামলায় পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তানকে আলাদা করার ষড়যন্ত্র করছেন। মামলার অন্যতম অভিযুক্ত ফ্লাইট সার্জেন্ট জাহরুল হক কারাগারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং কমান্ডার মোজেম হাসাইন এর মতো সামরিক কর্মকর্তাদের গোপন যোগাযোগের বিবরণ আন্দোলনকে আরও উকে দেয়। 1969 সালে ছাত্র সমাজের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা কর্মসূচির ভিত্তিতে সারা দেশে এক বিশাল গণ অভ্যুত্থান রূপ নেয়। তীব্র জনচাপের মুখে আইয়ুব সরকার আগরতলা মামলা প্রত্যাহার করে 1969 সালের ফেব্রুয়ারি মাসে শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয় এবং তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ছাত্র জনতার এই সম্মিলিত চাপে আইয়ুব খানের একনায়কতন্ত্রের পতন ঘটে। 1970 ঐতিহাসিক নির্বাচন এবং কাঠামোগত সংকট LFO লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এর অধীনে প্রথমবার এক ব্যক্তি এক ভোট ভিত্তিক নির্বাচন হয়, যার ফলে পূর্ব পাকিস্তান বনাম পশ্চিম পাকিস্তান রাজনৈতিক প্রতিযোগিতা স্পষ্ট হয়। শেখ মুজিব গণতান্ত্রিকভাবে ক্ষমতা নেওয়ার জন্য LFO মেনে নির্বাচন করেন, কিন্তু মৌলানা ভাসানী এর বিরোধিতা করেন। তিনি মনে করতেন LFO আসলে সামরিক শাসন টিকিয়ে রাখার ফাঁদ এবং পশ্চিম পাকিস্তান শেষ পর্যন্ত নির্বাচনের ফল মানবে না। ভৌগোলিক বাস্তবতায় পশ্চিম পাকিস্তানের এলাকা বড় হলেও মোট জনসংখ্যার প্রায় 55% ছিল পূর্ব পাকিস্তানে। Because of the one person one vote system, East Pakistan naturally gained more seats, and the Awami League won an absolute majority nationally by sweeping the East. The electoral system, first past the post, failed to balance regional representation in a divided country. East Pakistan gained absolute control, which triggered intense fear in West Pakistan of losing political control. Theoretically, a proportional representation (PR) system might have reduced this tension by reflecting national vote percentages rather than regional clean sweeps, thereby forcing a shared power structure. The Pakistan establishment understood that the 1970 election results would go against them. However, instead of resolving this political reality through negotiation and consensus building, they chose a shortcut. They relied on military pressure and bureaucratic control to try to manage or override the outcome, rather than accepting a democratic transfer of power between East and West Pakistan, and ultimately pushed the situation toward confrontation instead of compromise, opening the path directly to the 1971 conflict. স্থান বিশ্লেষণ করলে দেখা যায় তিনি আসলে একটি বড় ধরনের দোটানায় ছিলেন। একদিকে ছিল পূর্ব বাংলার মানুষের তীব্র স্বাধিকার ও স্বাধীনতার আকাঙ্ক্ষা, জনগণের চাপ, অন্যদিকে ছিল পাকিস্তানের আইনি কাঠামোর ভেতরে থেকে নির্বাচনে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব বা ক্ষমতা লাভ করার সাংবিধানিক চেষ্টা। তিনি একাধারে পাকিস্তানের অখণ্ডতা বজায় রেখে আলোচনার টেবিলে বসছিলেন, আবার স্বাধীনতা আন্দোলনের চাপকেও ধরে রাখছিলেন, যা অনেক ঐতিহাসিকের মতে ছিল দুই নৌকায় পা দেওয়া মতো একটি কৌশল। তিনি যে স্বাধীনতার জন্য সামরিক বা কাঠামোগতভাবে কোনো পূর্ব প্রস্তুতি রেডি রাখেননি এবং পাকিস্তানি মিলিটারি যে তাকে কোনোভাবেই ক্ষমতা দিত না, এই ঐতিহাসিক বাস্তবতাগুলোকে যুক্ত করে লেখার শেষ অংশ দুটিকে একদম বস্তুনিষ্ঠভাবে সংশোধন করা হল। 1970 ঐতিহাসিক নির্বাচন এবং কাঠামোগত সংকট LFO লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এর অধীনে প্রথমবার এক ব্যক্তি এক ভোট ভিত্তিক নির্বাচন হয়,
যার ফলে পূর্ব পাকিস্তান বনাম পশ্চিম পাকিস্তান রাজনৈতিক প্রতিযোগিতা স্পষ্ট হয়। শেখ মুজিব নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের কেন্দ্রীয় শাসন ক্ষমতা লাভ ও সাংবিধানিক উপায়ে রাজনৈতিক অধিকার আদায়ের আশায় এলএফও মেনেই নির্বাচনে যান। কিন্তু মৌলানা ভাসানী এর তীব্র বিরোধিতা করেছিলেন। ভাসানী দূরদর্শিতার সাথে বুঝতে পেরেছিলেন যে এলএফও আসলে সামরিক শাসন টিকিয়ে রাখার একটি ফাঁদ এবং পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ও সামরিক এস্টাবলিশমেন্ট কখনোই নির্বাচনের এই গণরায় মেনে নেবে না এবং পূর্ব পাকিস্তানের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না। ভৌগোলিক বাস্তবতায় পশ্চিম পাকিস্তানের এলাকা বড় হলেও মোট জনসংখ্যার প্রায় 55% ছিল পূর্ব পাকিস্তানে। Because of the one person one vote system, East Pakistan naturally gained more seats, and the Awami League won an absolute majority nationally by sweeping the East. Kathamogoto deadlock. The electoral system, first past the post, failed to balance regional representation in a divided country. East Pakistan gained absolute control, which triggered intense fear in West Pakistan of losing political control. Theoretically, a proportional representation (PR) system might have reduced this tension by reflecting national vote percentages rather than regional clean sweeps, thereby forcing a shared power structure. The Pakistan establishment understood that the 1970 election results would go against them. However, instead of resolving this political reality through negotiation and consensus building, they chose a shortcut. They relied on military pressure and bureaucratic control to try to manage or override the outcome, rather than accepting a democratic transfer of power. This decision increased mistrust, deepened the political crisis between East and West Pakistan, and ultimately pushed the situation toward confrontation instead of compromise, opening the path directly to the 1971 conflict, চূড়ান্ত সমাপ্তি। 1970 সালের ডিসেম্বরের নির্বাচনে মৌলানা ভাসানীর সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়। নির্বাচনের মাঠে পূর্ব বাংলার জনগণ স্বায়ত্তশাসন ও নিজেদের অধিকারের পক্ষে আওয়ামী লীগকে এক অভূতপূর্ব একক সংখ্যাগরিষ্ঠতা অ্যাবসলিউট মেজরিটি দিলেও তৎকালীন রাজনৈতিক নেতৃত্বে এক ধরনের কৌশলগত দ্বিধাদ্বন্দ্ব স্পষ্ট ছিল। একাধারে পাকিস্তানি কাঠামোর ভেতরে থেকে প্রধানমন্ত্রিত্ব বা শাসন ক্ষমতা পাওয়ার সাংবিধানিক চেষ্টা চালাচ্ছিলেন, আবার অন্যদিকে পূর্ব বাংলার জনগণের স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষাকেও ধারণ করছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বাধীনতার জন্য কোনো সুনির্দিষ্ট পূর্ব প্রস্তুতি বা সামরিক পরিকল্পনা না রেখে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা এবং স্বাধিকারের আন্দোলন, এই দুই নৌকায় একসাথে পা দেওয়ার কৌশলটি শেষ পর্যন্ত এক চরম সংকটের জন্ম দেয়। ভৌগোলিক ও পলিটিক্যাল ভাবে বিভক্ত একটি দেশে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচনী পদ্ধতি কোনো আঞ্চলিক ভারসাম্য রাখতে পারেনি। ফলে জনসংখ্যার জোরে একক নিয়ন্ত্রণ পূর্ব পাকিস্তানের দিকে চলে যাওয়ায় পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, জুলফিকার আলী ভুট্টো এবং সামরিক এলিটদের মধ্যে চরম ক্ষমতার বঞ্চনাবোধ ও ভীতির সৃষ্টি হয়। তারা কোনোভাবেই পূর্ব অঞ্চলের কোনো নেতার হাতে কেন্দ্রীয় ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত ছিল না। পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্ট এই রাজনৈতিক বাস্তবতাকে আলোচনার টেবিলে মেনে নেওয়ার বদলে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ও সামরিক শক্তির মাধ্যমে গণরায়কে নস্যাৎ করার ষড়যন্ত্র শুরু করে। ৩ মার্চের নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন হঠাৎ স্থগিত করার সেই অদূরদর্শী সিদ্ধান্তই দুই অঞ্চলের পারস্পরিক অবিশ্বাসের ফাটলটিকে চূড়ান্ত রূপ দেয়। আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় এবং পাকিস্তানি জান্তার আকস্মিক সামরিক আগ্রাসনের মুখে পূর্ব বাংলার ৩.৫ দশকের স্বায়ত্তশাসনের লড়াই কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই ১৯৭১ সালের এক অনিবার্য, রক্তাক্ত ও আকস্মিক স্বাধীনতা যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়ায়।